অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের জলবায়ু অঞ্চলের শেষ যে জলবায়ু, তুন্দা জলবায়ু, এটা সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, তুন্দা জলবায়ু কাকে বলে? সাধারণত সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে সারা বছর ধরে যে অতি শীতল জলবায়ু বিরাজ করে তাকে আমরা তুন্দ্র জলবায়ু নামে জানি। তো এখানে যখন গ্রীষ্মকাল আসে, তো ওই গ্রীষ্মকালে কি হয় না, বরফ গলে যায় এবং বরফ গলে গেলে কিছু শ্যাওলা বা মস জাতীয় উদ্ভিদ জন্মায়। এই শ্যাওলা বা মসকে তুন্দা অঞ্চলে কি বলা হয় না, তুন্দা নামে ডাকা হয়। তো শ্যাওলা বা মসকে কি বলা হয়, তুন্দ্রা নামে ডাকা হয়। এই তুন্দা থেকেই এই জলবায়ুর নাম হয়েছে তুন্দা জলবায়ু। ফিনোসিওরা বা ফিনিশ ভাষায় তুন্দা কথার অর্থ হচ্ছে বন্ধুর বা বন্ধা ভূমি। বন্ধা ভূমি মানে এই ভূমিতে কোনো গাছপালা হয় না, কৃষিকাজ হয় না, অর্থাৎ কোনো কিছু উৎপন্ন হয় না। তো এই জন্যই এই জলবায়ুকে তুন্দা জলবায়ু বলা হয়ে থাকে। এরপর আমরা কি আসবো না, এর অবস্থান। প্রথমে আমরা দেখবো মহাদেশীয় অবস্থান। কোন কোন মহাদেশে দেখা যায়? প্রথমে দেখো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কোথায় দেখা যায়? এই অংশটায় আছে কি, আলাস্কা, আর এই দিকটা হচ্ছে কানাডা। তো আলাস্কা এবং কানাডাতে কি দেখা যায়? উত্তর আমেরিকার তুন্দা জলবায়ু দেখা যায়। এছাড়া এখানে আছে গ্রিনল্যান্ড। এটা একটা স্বাধীন দ্বীপ, এটা কোনো মহাদেশের অন্তর্গত নয়, গ্রিনল্যান্ড দ্বীপ। তো এই গ্রিনল্যান্ড দ্বীপের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল, কি বললাম না, গ্রিনল্যান্ড দ্বীপের পূর্ব এবং পশ্চিম উপকূলেতেও আমরা তুন্দা জলবায়ু দেখে থাকি। এরপরে আসা যাক দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার এই অংশ কোথায়? ফকল্যান্ড বলা হয়, ফকল্যান্ড দ্বীপ। তো এই ফকল্যান্ড দ্বীপেও তুন্দা জলবায়ু দেখা যায়। কোথায় না, দক্ষিণ আমেরিকা। এরপরে আসা যাক ইউরোপ। তুন্দা জলবায়ুতে সব থেকে ইউরোপের বেশি দেশে তুন্দা জলবায়ু দেখা যায়, যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়া, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। ইউরোপের এই সমস্ত দেশগুলোতে আমরা কি দেখে থাকি? তুন্দা জলবায়ু দেখে থাকি। রাশিয়া, এদিকে দেখলে তোমরা দেখতে পাবে এখানে রাশিয়া অবস্থিত। রাশিয়ার উত্তর অংশ, বা আমরা যদি বলি ইউরেশিয়ার উত্তর অংশ, ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত যে ভূখণ্ড তাকে বলা হয় ইউরেশিয়া। তো ইউরেশিয়ার উত্তর অংশ, তো এইগুলোতে কি দেখা যায়? তুন্দা জলবায়ু দেখা যায়। এটাকে বলা হচ্ছে মহাদেশীয় অবস্থান। এছাড়া আন্টার্কটিকা মহাদেশের গ্রাহাম দ্বীপে, আন্টার্কটিকা মহাদেশের গ্রাহাম দ্বীপেও তুন্দা জলবায়ু দেখা যায়। এরপর হচ্ছে অক্ষাংশীয় অবস্থান। আমরা যদি পৃথিবীর গ্লোব দেখে থাকি, পৃথিবীর মানচিত্র আমরা যদি দেখে থাকি, পৃথিবীর মানচিত্র আমরা যদি দেখে থাকি, তাহলে এটা কি দেখবো? এখানে আছে 66.5 ডিগ্রি উত্তর থেকে কি না 90 ডিগ্রি উত্তর পর্যন্ত। এই অংশটাতে কি দেখা যায়? এই অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে তুন্দা জলবায়ু দেখা যায়। এটা হচ্ছে নিরক্ষরেখা, 0 ডিগ্রি উত্তর দিকে বলা হয় উত্তর। অপরদিকে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, এর মধ্যবর্তী অঞ্চলে আমরা কি দেখে থাকি? তুন্দা জলবায়ু দেখা যায়। তাহলে এটা হচ্ছে কি অক্ষাংশীয় অবস্থান। তাহলে উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, এই অক্ষাংশের মধ্যবর্তী স্থানে তুন্দা জলবায়ু দেখা যায়। এরপর হচ্ছে জলবায়ুগত বৈশিষ্ট্য। এখানে কি কি জলবায়ুগত বৈশিষ্ট্য? এখানে মূলত দুইটি ঋতু প্রাধান্য থাকে, এক হচ্ছে শীতকাল এবং অপরটি হচ্ছে গ্রীষ্মকাল। শীতকালে জলবায়ুগত বৈশিষ্ট্য কি না, এখানে শীতকালে 8 থেকে 9 মাস ভূমিভাগ অর্থাৎ মাটি বরফে ঢাকা থাকে। শীতকালে তাপমাত্রা কত থাকে? -20 ডিগ্রি থেকে -40 ডিগ্রি। কত? -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে
মাইনাস কত 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মাইনাস 20 ডিগ্রি থেকে কত মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড। সাইবেরিয়ায় অবস্থিত ভারখায়া নক্স, সাইবেরিয়ায় অবস্থিত কি স্থানটার নাম ভারখায়া নক্স। তাপমাত্রা কত মাইনাস 50.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত মাইনাস 50.6 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। এটাই হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান। কোথায় অবস্থিত? সাইবেরিয়া। তাছাড়া এখানে কি দেখা যায়? এখানে প্রবল তুষার ঝড় দেখা যায়। তবে এখানে শীতকাল চলাকালীন সম্পূর্ণ অন্ধকার অবস্থা থাকে, অর্থাৎ এখানে কি থাকে না রাত্রি বিরাজ করে। তবে মাঝে মাঝে রাতের আকাশে কি দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায়, মানে রামধনুর মতো মৃদু আলো দেখা যায়। একে বলা হয় মেরুজ্যোতি। উত্তর গোলার্ধে কি বলা হয় তাকে, বা সুমেরুতে কি বলা হয়? সুমেরুজ্যোতি। উত্তর গোলার্ধে বা সুমেরুতে বলা হয় সুমেরুজ্যোতি। বা এর আরেকটা নাম আছে কি? অরোরা। বোরিয়ালিস। উত্তর গোলার্ধে কি বলা হয় না সুমেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস। দক্ষিণ গোলার্ধে এই মেরুজ্যোতির নাম হচ্ছে কুমেরুজ্যোতি। কুমেরুজ্যোতি বা অরোরা অস্ট্রালিস। এই গেল শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে কি দেখা যায় না? এখানে গ্রীষ্মকাল হচ্ছে খুব ক্ষণস্থায়ী, 2 থেকে 3 মাস এখানে গ্রীষ্মকাল বিরাজ করে। কি বললাম? গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং 2 থেকে 3 মাস এখানে গ্রীষ্মকাল দেখা যায়। এখানে কি আছে? শীতের পর বসন্ত, কিন্তু সেটা 10 থেকে 14 দিনের হয়ে থাকে, অর্থাৎ বসন্তকালে স্থায়িত্ব অত্যন্ত কম। গ্রীষ্মকালে কি হয় না? এখানে গড় তাপমাত্রা কত থাকে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচে থাকতে পারে কিন্তু এর থেকে বেশি হয় না। এখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময় কি হয় না বরফ গলে যায় এবং ভূমিভাগ কি হয়? উন্মুক্ত হয়ে পড়ে। তো এই ভূমিভাগে কি হয়? বিভিন্ন ধরনের শ্যাওলা, মস এবং কি গুল্ম জাতীয় গাছ জন্মায়। আর গ্রীষ্মকালে কি হয়ে থাকে না মাটির যে নিচের অংশ সেই অংশ কি থাকে? জমে থাকে। একে বলা হয় পার্মাফ্রস্ট। গ্রীষ্মকালে বরফ গলে গেলেও মাটি কি থাকে? জমাট বাঁধা অবস্থায় থাকে, অর্থাৎ জমে থাকে। একে বলা হয় পার্মাফ্রস্ট। এখানে গ্রীষ্মকালে কি হয়? সূর্য অস্ত যায় না, প্রায় 22 থেকে 23 ঘন্টা সূর্যের আলো পাওয়া যায়। কত? 22 থেকে 23 ঘন্টা সূর্যের আলো পাওয়া যায়। তবে 22 থেকে 23 ঘন্টা সূর্যের আলো পাওয়া গেলেও তাপমাত্রা খুব একটা বাড়ে না, কারণ এখানে কি হয়? সূর্যের আলো লম্বভাবে পড়ে না ভূপৃষ্ঠে। সূর্যের আলো কিভাবে পড়ে? এভাবে হেলানো বা তির্যকভাবে পড়ে, যার জন্য এখানে ভূমিভাগ উত্তপ্ত হতে পারে না। নরওয়ে, নরওয়ে একটা দেশ আছে, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। কি বললাম? নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। অক্ষাংশ কত? 70 ডিগ্রি 30 মিনিট উত্তর। একটা দাঁড়ি, এটা হচ্ছে মিনিটের চিহ্ন। 70 ডিগ্রি 30 মিনিট উত্তর।
এখানে কি করা যায় না রাতের বেলাতেও সূর্য দেখা যায়, স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাতেও সূর্য দেখা যায়, তাই একে বলা হয় নিশীথ সূর্যের দেশ। কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর এবং তার আশেপাশে জায়গাকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। গ্রীষ্মকালে কি দেখা যায় না কুয়াশার মেঘ দেখা যায়। কি দেখা যায়? সমগ্র তুন্দা অঞ্চলে কুয়াশার মেঘ দেখা যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 23 সেন্টিমিটার। এবং বৃষ্টিপাতের পরিমাণ গ্রীষ্মকালে কত? 20 থেকে 23 সেমি। এই গেল গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য। এরপরে আসা যাক জীব বৈচিত্র্য। দেখো জীব বৈচিত্র্যকে কিভাবে ভাগ করা যায়? এক হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী। তো উদ্ভিদ গোষ্ঠী এখানে বিশেষ কিছু দেখা যায় না, কারণ মাটি কি থাকে সারা বছর জমে থাকে, যার জন্য বীজ তার সুপ্ত অবস্থা কাটিয়ে চারা গাছ বা অঙ্কুর বের হতে পারে না। তবে এই অঞ্চলে কি দেখা যায়? লাইকেন, মস এবং কিছু গুল্ম জাতীয় গাছ দেখা যায়। তো অতি শীতল জলবায়ু অঞ্চলে জন্মানো এই গাছগুলিকে একটি বিশেষ নামে ডাকা হয়। এই গাছগুলিকে কি বলা হয়? ক্রায়োফাইট। এই শীতল জলবায়ুতে বা অতি শীতল জলবায়ুতে জন্মানো বা পার্মাফ্রস্ট মাটিতে জন্মানো এই ধরনের শ্যাওলা, মস এবং গুল্ম জাতীয় গাছগুলিকে ক্রায়োফাইট বলা হয়ে থাকে। এই গাছগুলোর বৈশিষ্ট্য কি না এইগুলো শক্ত শিলার সঙ্গে বা মাটির সঙ্গে আঁকড়ে ধরে থাকে, কারণ এখানে কি হয় ঝড়ের বা বাতাস খুব বেশি, অর্থাৎ বাতাসকে কি করতে পারে এরা প্রতিরোধ করতে পারে। গাছগুলো কি হয়ে থাকে বেশি উচ্চতা পর্যন্ত হয় না, এদের উচ্চতা কি হয়ে থাকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, ভূমিভাগ থেকে কয়েক সেন্টিমিটার হয়ে থাকে। কারণ কি? কারণ সূর্যের তির্যক রশ্মি কি করে ভূমিভাগ থেকে কয়েক সেন্টিমিটার উচ্চতা পর্যন্তই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে, বেশি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্থান এই স্থানটাই বেশি উত্তপ্ত হয়, ওই জন্য গাছগুলো বেশি বাড়ে না। কি হয় না এই ভূমি সংলগ্ন অঞ্চলেই থাকে। গাছগুলোতে আর কি বৈশিষ্ট্য দেখা যায় না গাছগুলো হচ্ছে কি পাক্ষিক, অর্থাৎ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এরা কি করে গাছগুলো থেকে নতুন ফুলের সৃষ্টি হয়, বীজ এবং বীজ পরিপক্ক হয়ে আবার মাটিতে ঝরে পড়ে। অর্থাৎ এই গাছগুলোতে কি হয় ফুলের যে প্রস্ফুটন সেটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে, অর্থাৎ বসন্ত আসার সঙ্গে সঙ্গে গাছগুলো থেকে কি হয় নতুন করে পাতা বের হয়, ফুল এবং ফল ধরে, অর্থাৎ গাছগুলির বৃদ্ধি ওই গ্রীষ্ম বা বসন্ত ঋতুতে দ্রুত হয়ে থাকে। এবং গাছগুলো আর কি বৈশিষ্ট্য দেখা যায় না গাছগুলো হচ্ছে দীর্ঘজীবী। যে সমস্ত বিরুৎ জাতীয় যে গাছগুলো বা গুল্ম জাতীয় যে গাছগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি দীর্ঘজীবী, এগুলো প্রায় 150 থেকে 300 বছর পর্যন্ত বাঁচতে পারে। কত বছর? 150 থেকে 300 বছর বাঁচতে পারে। এই জাতীয় একটি গাছের উদাহরণ হচ্ছে উইলো গাছ। তাহলে এ গেল স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা। এরপরে আমরা আসবো জীবগোষ্ঠী। এই জীবগোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী জীবগোষ্ঠী, অর্থাৎ যারা তুন্দার শীতল এবং কঠোর জলবায়ুকে মানিয়ে নিতে পারে, অর্থাৎ সারা বছরই তুন্দা অঞ্চলে বসবাস করে, তাদেরকে স্থায়ী তুন্দা জলবায়ুর কি বলা হয় প্রাণী গোষ্ঠী বলা হয়। আর একটা প্রাণী গোষ্ঠী কি যারা কি হয় বসন্ত এবং গ্রীষ্মকালে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বরফ গলে গেলে এই অঞ্চলে খাবারের সন্ধানে আসে। তো একটা হচ্ছে পরিযায়ী জীবগোষ্ঠী আর একটা হচ্ছে কি স্থায়ী জীবগোষ্ঠী বা প্রাণী। তো এদের মধ্যে উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে কি কি আছে? উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে আছে মরুভল্লুক, তিমি, সিল ইত্যাদি মাছ, তারপরে আছে মেরু কুকুর এবং মেরু ঈগল পাখি বা বাজ পাখি, খরগোশ, লেমিংস হচ্ছে একটা ইঁদুর জাতীয় প্রাণী, এরা মাটির নিচে গর্ত করে বসবাস করে খরগোশের মতোই লেমিংস, ক্যারিবুয়া এবং রেনডিয়ার, এই দুটো হচ্ছে হরিণ জাতীয় প্রাণী, এতে সিং দেখা যায়, ক্যারিবুয়া এবং কি বললাম রেনডিয়ার। এরা মস, লাইকেন এবং কি গুল্ম জাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এরপরে আসি অধিবাসী। অধিবাসী মানে কোন কোন শ্রেণীর মানুষ এখানে বসবাস করে। অধিবাসীদের মধ্যে প্রধান কে? এস্কিমো।
কোথায় দেখা যায় এস্কিমোরা? কানাডা, গ্রিনল্যান্ড, আলাস্কা। এস্কিমোরা কোথায় কোথায় বাস করে? কানাডা, গ্রিনল্যান্ড এবং আলাস্কা। তো এস্কিমোরা কি হয়, এরা খুব পরিশ্রমী, অর্থাৎ এরা খুব কষ্ট এরা সহ্য করতে পারে এবং পরিশ্রমী হয়ে থাকে। এছাড়া কি আছে? ল্যাপস। ল্যাপসরা কোথায় বসবাস করে? ফিনল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ায়। ল্যাপস এরাও কি না তুন্দা অঞ্চলের অধিবাসী। তাছাড়া কি দেখা যায়? সামোয়েদ। এরা মূলত সাইবেরিয়া অঞ্চলে বসবাস করে। সামোয়েদ। তারপরে কি আছে? ইয়াকুট। এরা কোথায়? উত্তর পূর্ব এশিয়াতে বসবাস করে। উত্তর পূর্ব এশিয়া। এর মধ্যে দেখো এস্কিমো, এরা কি করে? বরফের তৈরি ঘরে বসবাস করে। এই বরফের তৈরি ঘরকে কি বলা হয়? ইগলু। এই বরফের তৈরি ঘরকে কি বলা হয়? ইগলু। তাছাড়া এস্কিমোরা কি করে? হারপুন। হারপুন মানে হাড় দিয়ে তৈরি, বর্তমানে কি করা হচ্ছে? লোহা দিয়ে। প্রাচীন যুগে কি করা হতো? হাড় দিয়ে, পশুর হাড় দিয়ে হারপুন তৈরি করা হতো। হারপুন কি ধরনের জিনিস না, যার মুখের দিকটা কি এরকম ছুঁচালো তীরের মতো, আর এই দিকটা ধরার মতো জায়গা আছে। তো এরা কি করতো? হারপুন ছুঁড়ে কি করতো? তিমি মাছের শিকার করতো। এখানে দড়ি বাঁধা থাকে, ওই দড়িটা কি থাকে? নৌকায় রাখা থাকে। হাতে করে ছুঁড়ে দেওয়ার পর কি হয়? তিমি বা শিল মাছের শরীরে এটা আটকে যায় এবং সেটাকে পরে দড়িটা টেনে টেনে এটাকে নৌকাতে তোলা হয়। তো এরা এস্কিমোরা হারপুন ব্যবহার করে। হারপুন ব্যবহার করে কি করে? তিমি এবং শিল শিকার করে। তাছাড়া এখানে কি হয় না, ক্যারিবুয়া, রেন্ডিয়ার, মরু ভল্লুক, এদের কি থাকে? এদের পশম, চামড়া এবং চর্বি সংগ্রহ করে এরা জীবনযাপন করে। অনেক ক্ষেত্রে কি করে? ল্যাপসরা, বিশেষ করে ল্যাপসরা এবং এস্কিমোরা তিমি মাছের যে হাড়, সে হাড় এবং তিমি মাছের যে চামড়া বা শিল মাছের চামড়া দিয়ে কি করা হয়? তাঁবু তৈরি করে। সেই তাঁবুতেও এরা বসবাস করে থাকে। এরা কি করে? বিভিন্ন ধরনের যে পশুর যে চর্বি, সেই চর্বিটাকে জ্বালিয়ে এরা কি করে? গুহার মধ্যে, অর্থাৎ ইগলুর মধ্যে বা তাঁবুর মধ্যে গরম রাখে। তাহলে এই গেল অধিবাসী এবং তাদের জীবিকা। এরপর আসি ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে আন্টার্কটিকা বা গ্রিনল্যান্ড বা যে সমস্ত তুন্দা অঞ্চল রয়েছে, সেখানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ দ্রুত গলে যাচ্ছে। এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, যে ভারসাম্য বা অন্যান্য যে জীবগোষ্ঠী, সেগুলো কি হচ্ছে? দ্রুত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তারাও হারিয়ে যাচ্ছে বা তাদের সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ এদিকে নির্ভর করে যে সমস্ত কি করতো এখানকার অধিবাসীরা বসবাস করতো, তাদেরও জীবন বিপন্ন হয়ে পড়ছে। এর জন্য তারা কি করছে? এই শিকারের জীবন ছেড়ে অনেকে কি করছে? নৌকা, জাহাজ, এই সমস্ত যে সমস্ত যাত্রীবাহী জাহাজ বা আছে তাতে কি কাজকর্ম করছে। বিভিন্ন বন্দরে মৎস্য সংগ্রহ বা সমুদ্রে মাছ ধরা, এই সমস্ত জীবিকার সঙ্গে এরা যুক্ত হয়েছে। তাছাড়া বর্তমানে এখানে শিক্ষা ব্যবস্থারও উন্নতি হয়েছে। এদের যে বাচ্চারা আছে তারা বর্তমানে কি করছে? স্কুলে যাচ্ছে। আগে এই সমস্ত সুবিধাগুলো ছিল না। তাহলে দেখতে পাচ্ছি কি যে একদিকে তুন্দা অঞ্চলের জলবায়ু অনিশ্চিত, তার জন্য এখানকার মানুষের জীবনযাত্রা অনিশ্চিত, এবং সেই সঙ্গে কি হচ্ছে? জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এখানকার মানুষের জীবিকা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। বাড়িতে তোমরা যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা ভালো করে পড়বে এবং তোমরা তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল। ভালো থাকো, বাবা মা এবং গুরুজনকে সম্মান জানিও, শ্রদ্ধা করো এবং তাদের খেয়াল রাখো।